তো আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে তাকাই, এখানে একটা সার্কিট দেওয়া আছে, যে সার্কিটটা আমি পাশে আঁকছি। তো এখানে এ এবং বি প্রান্তের মাঝখানে তুল্য রোধ বের করতে হবে। তো এ বি এর মাঝখানে একটা রোধ আছে আর পরিমাণ রোধ, এবং এ হতে এখানে দুইটা রোধ প্যারালালি আছে, তার সাথে একটা রোধ সিরিজে আছে, আরো দুইটা রোধ প্যারালালি আছে। দেখো, সমমানের দুইটা রোধ যদি তোমার প্যারালাল কানেকশনে থাকে, তবে তুল্য রোধ কি হয়ে যাবে? আর এবং আর দুইটা মিললে আমার নতুন একটা রোধ হবে, সেটা হচ্ছে কি R/2। অর্থাৎ আলটিমেটলি আমার এই রোধটা হয়ে যাবে R/2, এবং এখানেও দুইটা রোধ একত্রিত হয়ে হয়ে যাবে আমার R/2। তুমি যদি চিন্তা করে দেখো, এ প্রান্ত হতে যে প্রবাহটা আসবে R/2, R/2 এর মধ্য দিয়ে প্রবাহের পরিমাণ একই, তাই তারা তিনজন কিসে আছে? সিরিজে আছে। তাহলে এই তিনটা মিললে আমার সিরিজ কানেকশনে কি হয়ে যাবে? নতুন তুল্যরোধ কি হয়ে যাবে? তিনটার যোগফলের সমান, অর্থাৎ আর প্লাস R/2 প্লাস R/2। যদি খুব বেশি ভুল না করি, তাহলে এই পুরাটা হয়ে যাবে আমার টোয়াইস আর এর সমান। টোয়াইস আর এবং আর এর তুল্যরোধ Rp ইকুয়ালস টু কি ছিল? শর্টকাট করলে গুণফল বাই যোগফল, 2R ইন্টু আর, নিচে হচ্ছে যোগফলে 3R। তো আলটিমেটলি আর আর ক্যান্সেল আউট হয়ে গেলে এটা হবে 2R/3। এই অপশনটা আছে আমাদের খ নম্বরে। তো এটা একটা ভালো প্রশ্ন ছিল আর কি। নেক্সট প্রশ্ন যদি তাকাই, সেটা হচ্ছে বলতেছে গোলাকার পরিবাহীর ধারকত্ব বনাম লেখচিত্রের গ্রেডিয়েন্ট। টিচার কিন্তু এখানে একটু হিন্টসও দিছে, নতি। উনি যদি নতি নাও বলতেন, স্টিল আমাকে এটা সলভ করতে হইতো। সেটা হচ্ছে, দেখো, গোলাকার পরিবাহীর জন্য তো আমাদের মোটামুটি একটা ধারণা ক্লিয়ার আছে, রাইট? গোলাকার পরিবাহীর ধারকত্ব সি, আমরা 8 নম্বর সলভ করতেছি। সি ইকুয়ালস টু হচ্ছে 4πε0 ইন্টু গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ। তুমি যদি ওয়াই এক্সিস বরাবর, তুমি যদি এটা প্যারালাল এক্সিস কল্পনা করো, যে ভাইয়া আমি ওয়াই অক্ষ বরাবর এখানে ধারকত্ব নিচ্ছি, এক্স অক্ষ বরাবর ব্যাসার্ধ নিচ্ছি, তাহলে সি এর নিচে ওয়াই রাখো। একজিক অঙ্কনের নিয়মে তো এটা ওয়াই অক্ষ বরাবর ধারকত্ব, এক্স অক্ষ বরাবর ব্যাসার্ধ। তাহলে দেখো, তোমার এইটা আলটিমেটলি একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স সরলে কনভার্ট হয়ে যাইতেছে, যেখানে এক্স এর যে সহগটা ঢাল নির্দেশ করতেছে 4πε0 কে নির্দেশ করতেছে। তাইলে আমার এখানকার নতিমাত্রাটা হচ্ছে 4πε0 এর সমান। ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে, আমরা যদি পরের প্রশ্নটাতে তাকাই, দ্বিমেরু দেওয়া আছে। দ্বিমেরু কি ছিল? ডাইপোল মোমেন্ট, সমপরিমাণ দুইটা চার্জ, সমপরিমাণ দুইটা বিপরীতধর্মী চার্জ যদি পরস্পরের খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করে, তবে চার্জ দ্বয়ের যে কোনো একটি এবং মধ্যবর্তী লম্ব দূরত্বের গুণফলকে বলছিলাম দ্বিপল ভ্রামক। পি ইকুয়ালস টু কিউ ইন্টু টোয়াইস এর মধ্যবর্তী লম্ব দূরত্বটা কিন্তু আমরা 2L দ্বারা প্রকাশ করি, হ্যাঁ। দ্বিপলের যেই কোনো, মানে দ্বিপলের সেন্টার থেকে, হ্যাঁ, যেই কোনো থিতা অ্যাঙ্গেলে তুমি চাইলে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারো। অর্থাৎ থিতা অ্যাঙ্গেলে তুমি চাইলে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারো। সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এইটা। তো তোমরা একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, তোমার প্রশ্নে কি কি দেওয়া আছে। প্রশ্নে দ্বিপলের মধ্যবর্তী লম্ব দূরত্ব দেওয়া আছে। দ্যাট মিন্স আমাকে এখানে টোয়াইস এল এর মান দিয়ে দিচ্ছেন টিচার। প্রশ্নে তড়িৎ প্রাবল্যের মান দেওয়া আছে, অর্থাৎ আমার কাছে এখানে ই এর মান আছে, এবং আম, এই তো আরো কিছু বলছে নাকি? দ্বিমেরুর কেন্দ্র থেকে লম্ব দ্বিখণ্ডক বলছে। লম্ব দ্বিখণ্ডক মানে আকলকালি ইশারা কাফি। থিতার মান বলছে, থিতা ইকুয়াল টু 90 বলে দিছে। ঠান্ডা মাথায় একটু চিন্তা কর না বলাবান, এখানে আমার এই যে এটা, এই বাহুটা, থিতার বাহুটা, সেটা হয়ে যেতেছে যে আম, একটা লম্ব বাহু হইব আর কি, এই যে এরকম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি থিতাটা আমার 90 ডিগ্রি হয়ে যায় মূল ইকুয়েশনের দিকে, থিতার মান 90 বসাইলে আমার এই পোর্শনটা কত হয়ে যায় তখন? এই পোর্শনটা হয়ে যাবে তখন 1 এর সমান, কারণ cos 90 এর মান 1, cos 90 এর মান 0, বাট ওই পুরা পোর্শনটা 1 হয়ে যাবে তখন। তো দেখো, প্রশ্নে আমার কাছে তড়িৎ প্রাবল্যের মান আছে 3 × 10⁻⁷। তুমি তো জানো ধ্রুবকটা হচ্ছে 9 × 10⁻৯। দ্বিপল ভ্রামক হচ্ছে চার্জ ইন্টু মধ্যবর্তী দূরত্ব, 3 × 10⁻10 ছিল, যেটাকে আমি মিটারে নিয়ে 12 লিখছি। আচ্ছা, আর পরিচয় হচ্ছে সেন্টার থেকে কতটা দূরত্বে। আর দূরত্বে অ্যাকচুয়ালি এখানে 3 সেন্টিমিটার বলা হয়েছে, যেটাকে পরবর্তীতে মিটারে কনভার্ট করে নিচ্ছি 0.03। তো 0.03 কিউব যদি বসায় দেই, হিসাবটা একটু কইরো তোমরা। আমি দেখছি 3 × 10⁻9 কুলম্ব আসছে, 3 ন্যানো কুলম্ব আর কি। তো আমি বলতে পারি সেক্ষেত্রে আমার এই উত্তরটা 9-এর
গ হবে। 10 নম্বর প্রশ্ন যদি দেখি, একটু আগে কথাটা বলছিল আম, লম্ব দ্বিখণ্ডকের উপর। হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু মনোযোগ দাও। বলছিল লম্ব দ্বিখণ্ডকের উপর, এখন বলছে অক্ষের উপর অর্থাৎ অক্ষ বরাবর। তাহলে যদি লম্ব দ্বিখণ্ডক বলে, তাইলে সেক্ষেত্রে থিতা হয়ে যায় আমার 90 ডিগ্রি। আর যদি বলে অক্ষের ওপর, অর্থাৎ সেক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস অক্ষের সাথে কত কোণে আছে, তুমি বলবো যে ওয়াই অ্যাক্সিস অক্ষের সাথে কোনো কোণই তৈরি করে নাই, থিতা ইকুয়াল টু এখানে 0 ডিগ্রি। থিতার মান যদি 0 ডিগ্রি হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে দেখো এটার পাশে যে একটা পোর্শন ছিল না, এতটুকু অংশ মুছে দেই। এটা হচ্ছে আমার মূল সমীকরণটা লিখতেছি, 1 + 3 cos থিতা। তাহলে থিতার ভ্যালু যদি 0 বসায় দাও, আলটিমেটলি এই পোর্শনটা কত হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে 2। তাহলে আলটিমেটলি আমার তড়িৎ প্রাবল্য পূর্বের তুলনায় কত গুণ হচ্ছে, দ্বিগুণ হয়ে যেতেছে। কারণ আগে তো এতটুক ছিলই, এখন থিতার মান 0 হয়ে যাওয়ার কারণে তড়িৎ প্রাবল্য পূর্বের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে। তো সেকেন্ডলি আমরা যদি 10-এর আনসারের কাছে যাই, তাহলে 10-এর উত্তর হচ্ছে দ্বিগুণ হবে। আচ্ছা দেখো, এখানে 11তে আসতেছি, তার আগে 12 খেয়াল করো। এখানে আমার কাছে একটা সমষ্ণ লেখচিত্র আছে, একটা রুদ্ধতাপীয় লেখচিত্র আছে। আমরা যদি সমষ্ণ লেখচিত্রের দিকে তাকাই, আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডি কিউ ইকুয়ালস টু হচ্ছে ডিউ প্লাস ডিডব্লিউ। তো তুমি তো জানো সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডিউ এর মান শূন্য, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় সংঘটিতকৃত কাজ ডিডব্লিউটা হচ্ছে মোট সরবরাহকৃত তাপের সমান, অর্থাৎ প্রথমটা হবে, প্রথমটা সঠিক। সেকেন্ডটার দিকে যে তাকাই, সেটা হচ্ছে এসি মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো কোনো প্রকার তাপ শোষণ করে না, অর্থাৎ সেক্ষেত্রে ডিকিউ এর মান শূন্য, অর্থাৎ সে আইসোলেটেড সিস্টেমে কাজ করে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ডিইউ ইকুয়ালস টু হয়ে যায় মাইনাস ডিডব্লিউ, অর্থাৎ একটা ধনাত্মক হলে একটা ঋণাত্মক। কৃতকাজ সংঘটিত হলে অভ্যন্তরীণ শক্তি কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে না? তাহলে এখানে 12-র উত্তরটা হচ্ছে তোমার এখানে 4 নম্বর। 11টা কেন স্কিপ করে গেছি, কারণ 11-র টেন্ডেন্সিতে পোলাপান একটু ভুল দাগাইতে পারে। কেন বলতেছি, দেখো পোলাপান, আমরা জানি রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ থেকে গামা গুণ খাড়া, অর্থাৎ এসি লেখটা ঢাল অফ এসি আর ঢাল অফ এবি কত গুণ, গামা গুণ খাড়া। তাইলে প্রশ্ন কিন্তু জানতে চাইছে এসি এবং এবি চায় না, উল্টাটা জানতে চাইছে এবি ও এসি ঢালের অনুপাত। তাহলে তুমি যদি জানতে চাও এবি এবং এসি ঢালের অনুপাত জানতে চাও, সেক্ষেত্রে হচ্ছে 1/গামা, অর্থাৎ গামা যদি 1.33 হয়, সেটা হয়ে যাবে এক্ষেত্রে 0.75। তো এদিকে একটু প্রশ্নটা ট্রিকি ছিল, তাই 11-র ক হচ্ছে সঠিক উত্তর। যদি জানতে চাই তো রুদ্ধতাপীয় এবং সমষ্ণ লেখের অনুপাত কত, তাহলে গামা:1, অর্থাৎ গামা পরিমাণ অনুপাত হইত অ্যামোনিয়া গ্যাস, তাইলে গামার মান হতো 1.33। যেহেতু বইলা দিছে উল্টা এবি এবং এসি, এই জন্য বলছি, বললাম যে হুজুকে ঠুস করে ফ্লো এর সাথে গা ফালাই দিস না। এবি এবং এসি বলছে, তাহলে এটা উল্টায়া যাবে, সেক্ষেত্রে 1.33 উল্টায় দিলে 0.75 আসে। এই ছিল এই পাতার প্রশ্নগুলো, মোটামুটি একটু ক্যালকুলেটিভ ছিল। আগের পাতায় যদি যাই, এই প্রশ্নগুলো একদম সহজ, মানে এমসিকিউ কিছু হয় না, জ্ঞানমূলক। যে দুইটা চার্জিত বস্তুতে এই যে প্রশ্ন করো যে চার্জ কোন দিকে প্রবাহিত হবে, চার্জের প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ কিসের উপর নির্ভরশীল। ওহমের সূত্র থেকে জানতে পারি তড়িৎ প্রবাহ হচ্ছে কেবলমাত্র পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভরশীল। তাহলে এটার উত্তর হবে গ। হলো আবার চার্জের পরিমাণ বইল না পোলাপান, চার্জের পরিমাণ মানে হচ্ছে বস্তুতে কি পরিমাণ ইলেকট্রন উপস্থিত আছে। ইলেকট্রনের উপস্থিতি কখনো চার্জের প্রবাহটাকে ডিফাইন করে না, সেটা বিভব করে। 2 নম্বর যদি তাকাও, তুমি নির্দিষ্ট পরিমাণ চার্জকে পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছ, একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে সংঘটিত কৃত কাজ হচ্ছে চার্জ ইন্টু দুই প্রান্তের বিভব পার্থক্য। অর্থাৎ এক্ষেত্রে সংঘটিত কৃত কাজ কেবলমাত্র দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভরশীল, কোনো প্রকার পথের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল না। এ বিন্দু থেকে একটা চার্জকে বি বিন্দুতে নিতে গেলে কি পরিমাণ কাজ হবে, সে এ এবং বি এর বিভব পার্থক্যের উপর নির্ভর করবে। তাদের মধ্যকার পথ পাকা দিয়ে গেলাম, উপরে দিয়ে গেলাম, নিচে দিয়ে গেলাম, তার উপর ডিপেন্ড করবে না। যেই পথেই যাই না কেন, আলটিমেটলি যেহেতু বিভব পার্থক্য সমান, তাই আমি বলতে পারি এখানে সংঘটিত কাজটাও সমান। তাহলে এটার উত্তর হচ্ছে কি, এটার উত্তর হচ্ছে গ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের কি কি ধারণা দেয় জানোই তো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ, অর্থাৎ মোট সরবরাহিত তাপ শক্তি, অভ্যন্তরীণ শক্তি এবং তার দ্বারা সংঘটিত কৃত কাজের সমষ্টির সমান।
যেটা শক্তির সংগ্রহণশীলতার একটা নীতি, যেখানে আমি কাজ এবং তাপের ধারণা পাই এবং যেখান থেকে আমি অভ্যন্তরীণ শক্তির ধারণা পাচ্ছি। কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যর্থতা হচ্ছে সে তাপ প্রবাহের দিক সম্পর্কে ধারণা দিতে পারে না। সেটা কেবলমাত্র আহ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি, অর্থাৎ প্রথম সূত্র থেকে জানা যায় না। না বলছে কিন্তু, মাইন্ড ইট, হ্যাঁ, না বলছে কিন্তু, সেটা হচ্ছে তাপ প্রবাহের অভিমুখ। 4 নম্বর প্রশ্নে আসি। সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। সহজ প্রশ্ন। তড়িৎ ক্ষমতা বলছে, তো তড়িৎ ক্ষমতা বলাবান কি বলবি? তড়িৎ ক্ষমতা পি ইকুয়ালস টু হচ্ছে একক সময়ে শক্তি রূপান্তরের পরিমাণ আর কি। তাহলে তুমি যদি কিউ পরিমাণ, ওই যে একটু আগে আবার ভি বিভব পার্থক্যে কিউ পরিমাণ চার্জ যদি নিয়ে আসো, তাহলে মোট সংঘটিত কাজ হচ্ছে কি, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ডেল ভি। তাহলে এখানে তুমি যদি কাজের মানটা এনে বসায় দাও, কিউ ইন্টু ডেল ভি, ডেল ভি ছিল বিভব পার্থক্য, প্রশ্নের জন্য বিভব পার্থক্য ওনারা ভি বলে দিচ্ছেন, কিউ ভি বাই টি। তাহলে এখানে আনসারটা হচ্ছে আমার, সেটা হচ্ছে সি নাম্বার অপশনটা আছে, এই যে সি নাম্বার অপশনটা, কিউ ভি বাই টি। শান্ট কোথায় ব্যবহৃত হয় এখানে একটু কনফিউশন আছে, আমি কথা বলতে চাই। দেখো, গ্যালভানোমিটার হচ্ছে কি, গ্যালভানোমিটার হচ্ছে এমন একটি যন্ত্র, বিক্ষেপণ যন্ত্র, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সংঘটিত হইলে সে তার কাটার বিক্ষেপণ দিয়ে তড়িৎ প্রবাহের মান এবং মাত্রা জানায় দেয় আর কি। তড়িৎ প্রবাহ যে হচ্ছে উপস্থিতিটা জানায় দেয়। তো গ্যালভানোমিটার খুবই স্বল্প পাল্লার হয়। একটা গ্যালভানোমিটার সাথে তুমি যদি প্যারালালি একটা রেজিস্টর যুক্ত করো, তাহলে তুমি পাচ্ছ একটা এমিটার। এই যে প্যারালালি, এই যে রেজিস্টর যুক্ত করার একটা ব্যাপার স্যাপার, তাহলে এটা হইতাছে কি রে? শান্ট। শান্ট মানে রেজিস্টর, এডিশনাল রেজিস্টর। তাহলে গ্যালভানোমিটার প্লাস রেজিস্টর প্যারালালি এমিটার, গ্যালভানোমিটারের সাথে একটা রোধ সিরিজে কানেক্ট করে দিছো, তাহলে এটা হয়ে গেছে ভোল্টমিটার। অর্থাৎ তোমার গ্যালভানোমিটারটারেই নাড়ায়া চাড়ায়া বিভিন্ন কিছু কইরা আমরা এমিটার এবং ভোল্টমিটারে কনভার্ট করি। সরাসরি গ্যালভানোমিটারে কোনো প্রকার শান্ট ব্যবহৃত হয় না। ওকে, আমি ক্লাসের মধ্যে কিন্তু গ্যালভানোমিটার তোমাদেরকে সামনাসামনি দেখাইছিলাম, বলছিলাম যে দেখো এই যে এটা গ্যালভানোমিটার, এটার মধ্যে কোনো শান্ট নাই, বাট শান্ট ইউজ করলে এটার দিয়ে আমি আরো বেশি প্রবাহ মাপতে পারবো। সেই ক্ষেত্রে আমি এটাকে বলতেছি এমিটার। ওকে, ঠিক আছে বলাবান। 6 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে পরিবেশ এবং সিস্টেমের মধ্যে শক্তির আদান প্রদান হয় কোথায়? আচ্ছা, উন্মুক্ত সিস্টেম যে পরিবেশের সাথে ভর এবং শক্তির বিনিময় করে, বদ্ধ সিস্টেম অনলি শক্তির বিনিময় করে, বিচ্ছিন্ন সিস্টেম কোনোটাই করে না। তাহলে শক্তির বিনিময় এক্ষেত্রে 1 এবং 2 করতেছে, অর্থাৎ 6 এর প্রথম প্রশ্নটা হচ্ছে কারেক্ট। তো এই ছিল। আচ্ছা, এদিকে কিছু প্রশ্ন আছে। তো তোমরা যদি একটু দেখো 13 নম্বর প্রশ্নের জন্য বলতে চাইছে যে তুল্যরোধ কত। এটা সার্কিটটা একটু ট্রিকি, কারণ অনেক স্টুডেন্টরা এখানে 10 4 2 এটারে প্যারালাল ধইরা বসে আছে। এটা করা যাবে না। কেমন? ঠান্ডা মাথায় দেখেন ভাইয়া, 10 এবং 4-এর মধ্য দিয়ে প্রবাহটা ডিভাইড হয়ে গেছে, তাই 10 এবং 4 পরস্পর কিসে আছে? প্যারালালি আছে। বাট তুমি চিন্তা করে দেখো, এই 10 এবং 4-এর যে আই পরিমাণ প্রবাহ শুরুতে আসছিল, সমান আই পরিমাণ প্রবাহ কিন্তু 2 অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে বুঝতেই পারতেছি যে এখানে 2 অ্যাম্পিয়ারটা, 2 ওহমটা আমার এখানে কিসে আছে? সিরিজে আছে। অর্থাৎ 10 ওহম 4 ওহম প্যারালালে থাকলেও আমার আলটিমেটলি এখানে ইকুইভ্যালেন্ট হবে এটা, অর্থাৎ 10 প্যারালাল ওই 4 প্লাস 2 ওহম, সিরিজ ওই 2 ওহম। তাহলে যে আমরা তুল্যরোধ বের করতে চাই, খুব সহজে বের করে নিয়ে আসতে পারবো। 10 ওহম এবং 4 ওহমের তুল্যরোধ হচ্ছে গুণফল বাই যোগফল, যোগ তাদের সাথে 2 ওহম কিসে আছে? সিরিজে আছে। কেন সিরিজ আছে বুঝছো তো? কারণ 2 ওহমের মধ্য দিয়ে প্রবাহ বর্তনীর মূল প্রবাহের সমান। আর সেক্ষেত্রে দেখো, কমন পয়েন্ট হিসাব করলেও এটা বুঝতে পারতেছো, 10 এবং 4-এর ক্ষেত্রে কমন পয়েন্ট কোন দুইটা? কমন পয়েন্ট হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু, কমন পয়েন্ট দুইটা, তাই এরা প্যারালাল। বাট 2 ওহমের মধ্য দিয়ে দেখো কমন পয়েন্ট দুইটা কই? ব্যাটারির পয়েন্ট একটা এবং অন্যটা হচ্ছে ইয়ার মাঝখান দিয়ে আছে, ওই বি বিন্দুর সাথে আছে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে তারা 10 এবং 4-এর সাথে কিসে আছে? সিরিজে আছে। ঠিক আছে। তো এখানে দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত দাঁড়াচ্ছে, হিসাব করলে পাচ্ছ 34/7 ওহমের সমান আইতেছে। 40/14, হ্যাঁ এভাবে 34/7, যেটা আলটিমেটলি আমার ঘ এর সমান। তো এখানে প্রবাহ কোনটা বেশি হইব কম হইব সেটা যদি জানতে চাই, দেখ ফলাফল, পরীক্ষায় না এত হিসাব করা লাগে না, বুদ্ধি খাটালে হয়ে যায়। একটু একটু চালাকি কর। কি বলতে চাচ্ছি, যে এখানে ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়েছে সেটা আই পরিমাণ কারেন্ট বের হয়েছে। আই পরিমাণ কারেন্ট পরবর্তীতে I1 এবং I2 আকারে স্প্লিট হইতেছে, তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে আমার এখানে I1 প্লাস I2। আচ্ছা বস, তাহলে এখানে সবচেয়ে বড় হইব কোনটা? আই। তাইলে আমি বলতে পারি অপশন হয় ক সঠিক নাইলে খ সঠিক। তাহলে
I1 এবং I2 এর মাঝখানে বড় কে? দেখো তোমরা জানো যে এই দুই প্রান্তে বিভব কি, এই দুইটা প্রান্তে বিভবের পরিমাণ ভিন্ন। তো দুঃখিত, বিভবের পরিমাণ একই, সমান্তরালে যেহেতু ভোল্টেজ একই, তাহলে প্রবাহ বেশি হইব যদি রোধ কম হয়। 4 ওহমের রোধ কম তাই প্রবাহ বেশি, 10 ওহমের রোধ বেশি তাই প্রবাহ কম। তাহলে আমি বলতে পারি এখানে I1 বেশি, I2 কম। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। আমি চাইলে এখানে সিডিআর অ্যাপ্লাই করতে পারি, অনেক কিছু করতে পারি, বাট আমার হাতে সময় কম। আমি এই জন্য সিম্পলি চিন্তা করছি সবচেয়ে বেশি হবে আই, কারণ আই হচ্ছে 1 এবং 2 এর যোগফলের সমান, এবং I1 I2 এর মধ্যে I2 এর রোধ বেশি তাই I2 কম, I1 এর রোধ কম তাই I1 বেশি। ঠিক আছে, নেক্সট এর দিকে যদি তাকাই, এখানে আমাদের মধ্যে, আচ্ছা 16 নম্বর প্রশ্নটা, যে আমরা জানি উৎপন্ন তাপ এইচ ইকুয়ালস টু কি ছিল, আই স্কয়ার আর টি। আই এবং টি যদি অপরিবর্তিত থাকে তাহলে এইচ প্রপোর্শনাল টু আর, রোধ দ্বিগুণ করলে তাপ পরিবের তুলনায় কয় গুণ হবে, দ্বিগুণ হবে। বাকি সমস্যা যে অঙ্কগুলো আছে, এই প্রবলেমগুলো আমাদের সিলেবাসের বাইরে থেকে আসছে, অর্থাৎ অন্য চ্যাপ্টার থেকে আসছে, যেগুলা সিলেবাসের মধ্যে থেকে আসছে, ভাইয়া এগুলো পড়াইতে পারিনি তোমাদেরকে, তো এগুলোর কোনো সলভ আমি দিলাম না।